সৌদিতে দুই ভাইয়ের হত্যাকাণ্ডে দালাল বাহার উদ্দিনের দিকে অভিযোগের তীর, পরিবারের শোকের ছায়া। অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে সিলেটের অত্যাধুনিক বাস টার্মিনাল, নিরাপত্তাহীনতায় বেড়েছে চুরিসহ অপরাধ। সাগরে নিষেধাজ্ঞার মাস পেরুলেও লক্ষ্মীপুরে পৌঁছায়নি খাদ্য সহায়তা, ধার করেই চলছে জেলেদের সংসার। পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজে সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম বদল, ক্ষুব্ধ শিক্ষার্থী সহ সংস্কৃতি কর্মীরা। জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী কাল, ময়মনসিংহের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে চলছে উৎসবের আমেজ। সৌদি আরবে প্রবাসী দুই ভাইয়ের হত্যার ঘটনায় বাহার উদ্দিন নামে দেশীয় এক দালালকে সন্দেহ করছেন স্বজনরা। তাদের দাবি কানাডার কথা বলে সৌদিতে পাঠিয়েছেন সেই দালাল, এরপর ছেলেদের উপর করেছেন নানা নির্যাতন। এ নিয়ে বহুবার বাকবিতণ্ডায় জড়ালে বাহার হত্যার হুমকি দিয়েছিলেন। ইকবাল আহমেদ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কামরুজ্জামান কাকুন ও কামরুল ইসলাম সাগরের মৃত্যুতে কিছুতেই থামছে না মায়ের আহাজারি। বারবার প্রশ্ন করছেন কবে দেখবেন তার দুই সন্তানের চেহারা। সৌদি প্রবাসী দুই ভাই হত্যার খবরে গাজীপুরের বাড়িতে এখন শোকের মাতম। নিহতদের বাবা মোশাররফ হোসেন জানান, দুই সন্তানকে কানাডা পাঠানোর জন্য রাজধানীর নয়াপল্টনের সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিনের সঙ্গে চুক্তি হয়। পরে কানাডা পাঠাতে ব্যর্থ হয়ে তাদের সৌদি আরবে পাঠান সেই দালাল। তাদের জিম্মি করে কয়েক দফায় হাতিয়ে নেন লাখ লাখ টাকা। আমি পড়াশোনা করি, আমার দুইটা ছেলে জীবন থেকে চলে গেল। আমি ছেলে কোথায় পাবো টাকার বিনিময়ে? আমি ছেলে কোথায় পাবো বলেন? আমার দুইটা ছেলে, এই দুইটা ছেলে আমি পড়াশোনা করেছি কত আশা করে। আমার দুইটা ছেলেই ও আমার জীবন থেকে নিয়ে নিল। ও শুধু এই মিথ্যা একটা বিষয়ের উপরে মানে ভর করে আমার জীবনটা ধ্বংস করে দিল। ছেলেরা ভালো নেই জানতে পেরে গেল বছরের শেষের দিকে বাবা গিয়েছিলেন তাদের দেখতেও। সেখানে যে জানতে পারেন তাদের ঠিক মতো খাবারও দেওয়া হয় না, করানো হয় ডেলিভারির কাজ। ওমরাতে করতে যাই, আমার ছেলেদের বিবশ অবস্থা দেখা, যে যেভাবে হোটেলে রাখছে, মানুষ এইভাবে থাকতে পারে না, কান্নাকাটি দেখা আমি চলে আসছি দেশে আইসা ওনারা বললাম যে আমার এটা ঠিক করে দিবেন কিনা, উনি ঠিক করে দেয় নাই। এরপর ২২ ডিসেম্বর মোশাররফ হোসেন দেশে ফেরেন। ফেরার সময় বাহার উদ্দিন তার কাছে একটি ব্যাগ দিয়ে ঢাকায় পৌঁছে দিতে বলেন। এ সময় সৌদি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তল্লাশি করে ওই ব্যাগটি রেখে মোশাররফকে ছেড়ে দেয়। পরদিন বাহার উদ্দিন দেশে এসে ব্যাগটি ফেরত চান। পুলিশ ব্যাগটি রেখে দিয়েছে বলে জানালে সেখানে ১৩ লাখ টাকার সোনা ছিল দাবি করে টাকার জন্য চাপ দেন বাহার উদ্দিন। টাকা না দিলে সৌদিতে মোশাররফের ছেলেদের ক্ষতি হবে বলে হুমকি দেন। এরপর এই হত্যাকাণ্ড। বিপদে ফেলানোর জন্য সে আমার একটা পোটলা দিয়ে দিয়েছে, সে আমার দেখায় না এটার ভিতরে কি। আমি তারা জিজ্ঞেস করছি, বলছে যে এটা কিচ্ছু না, আপনি নিয়ে যাবেন, বাংলাদেশ এয়ারপোর্টের থেকে আমার লোক আছে নিয়ে যাবে। কিন্তু সেটা সৌদি ইমিগ্রেশন রেখে দিছে, এই ইমিগ্রেশন এটা রেখে দিছে। এটা তারা আমি বলার পরও সে মানে না। সে বলে আমার লোকের আপনি এই কথা বললেন কেন, যে এটা ভাষা বলবে, এই কথা বলে সে আমার বাসায় আক্রমণ করছে ২ বার। মরদেহ দেশে আনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি পরিবারের। এছাড়া তদন্ত করে দ্রুত দোষীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। দুইটা কলিজার টুকরা আমার নাই পৃথিবীতে, আমার আর কিচ্ছু নাই, আমার আর কোনো কিছুর দরকার নাই। আল্লাহ জানি ওদের ভালো রাখে, শান্তিতে রাখে। এর মাধ্যমে হয়েছে এই প্রতারণাটা, না হলে ছেলেরা চাকরি করতেছে, ওইখানে কোনো শত্রু নাই, তাদেরকে এইভাবে নৃশংসভাবে খুন করছে, কিভাবে হতে পারে এটা? সে দালাল আজকে আমার দুটা খাইয়া বালাইছে। বাহার নামক দালাল ছিল, এই বাহার নামক দালালে আমার নাতি দুটারে। সৌদি দূতাবাসের খবর অনুযায়ী মঙ্গলবার সকাল ৭টার দিকে দুই ভাই ফ্ল্যাটে প্রবেশ করে। দুপুরের পর দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখে ফ্ল্যাট মালিক পুলিশে খবর দেয়। সিসিটিভি ফুটেজ দেখে মঞ্জু নামে বাংলাদেশি এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। আব্দুল্লাল মামুন, ৭১। এ নিয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানাবেন, এবং স্বজনদের অভিযোগ নিয়ে পুলিশ কি বলছে?
এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে এর আগেই একটা সাধারণ ডায়েরি করেছিলেন, অভিযোগ দিয়েছিলেন মোশাররফ হোসেনের বাড়িতে এসে হামলার ঘটনা এবং তার মোশাররফ হোসেনের বাবাকে তুলে নেওয়ার যে বিষয়ে তোলা হয়েছে, ওই যে স্বর্ণ দাবি করে, সেই ঘটনায় গাজীপুর সদর যে মেট্রো থানা, সেই থানায় অভিযোগ দিয়েছে এই মোশাররফ হোসেন। তারা বলছেন যদি মামলাটি বা অভিযোগটি দ্রুততম সময়ের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া হতো তাহলে হয়তো এই খুনের ঘটনা ঘটতো না। এই যে স্বজনদের আরও কি অভিযোগ সেটা একটু জানবো। স্বজন নিহত যে দুই ভাইয়ের বাবা ও চাচা তারা আছেন, তাদের বাড়িতে শোকের পাথর হয়ে গেছে, তারা কাঁদতে কাঁদতে আজকে। একটু শুনবো যে আপনাদের যে এখন কি চাওয়া বা কি অভিযোগ, কি বলার আছে। আসলে আমরা তো আর কি বলবো, আমাদের দুইটা ছেলে নাই। আমার আব্বারে মারে ফেলার চেষ্টা করছিল, আমারে মাইরা ফেলানোর চেষ্টা করছে। আমি বাড়িতে ছিলাম না, যার জন্য ওরা আমার না পাইয়া আমার আব্বারে মাইরে ফেলানোর জন্য গাড়িতে উঠে ফেলেছিল। আমার প্রতিবেশীরা চিৎকার করার পরে, আশেপাশের লোকজন আসার পরে ওরা চলে গেছে এবং আমার হুমকি দিয়ে গেছে এনে প্রকাশ্যে সবার সামনে যে আমার ছেলেরা কিভাবে সৌদি আরবে সুস্থ থাকে, ভালো চাকরি করে, এটা সে দেখবে। যদি আমার পাশে যদি আমার এলাকার লোকজন যে আসবে তাদেরও হুমকি দিয়ে গেছে এবং এলাকার লোকজন ভয় পাইতেছে। এখন আমারে বলতেছে যে আপনিও সাবধানে থেকে, আপনার ছেলে মেরে ফেলাইছে, আপনারও মেরে ফেলাইবো। ওরা খুব সাংঘাতিক লোক, ওরা সশস্ত্র সন্ত্রাসী, ওরা এক এক সময় এক এক ধরনের ভয়ভীতিতে আছেন। একটু জানবো যে এই মুহূর্তে আপনাদের কি চাওয়ার আছে, যারা মারা গেছে দুই ভাই, তাদের চাচা। আমাদের তো আর চাওয়ার কি আছে, আমাদের একমাত্র চোখের মনে দুইটা ছেলে ছিল, দুইটা ছেলে শেষ হয়ে গেছে। সরকারের কাছে আকুল আবেদন, আপনাদের প্রতিনিধির মাধ্যমে যদি সৌদি আরবে আপনাদের লোক থাকে তাদের মাধ্যমে জিনিসটা আপনারা লাইফে এসে জিনিসটা উদ্ঘাটনের চেষ্টা করেন। আর দ্রুত সময়ের মধ্যে আমাদের দুইটা ছেলের মৃতদেহটা যদি আমাদের কাছে সরকারি আপনাদের সহায়তা যদি সরকার এই জিনিসটা আনার ব্যবস্থা করে দেয়, তাহলে এই জন্য আমরা এই জিনিসটি চাচ্ছি যে আমাদের লাশ দুইটা পাই। আর যারা প্রকৃত খুনি, যে করাইছে আমাদের এই যে দুইটা ছেলেকে এইভাবে জীবন থেকে আমাদের আমাদের সংসারটা শেষ করে দিছে, এরা যে বা যারাই হোক, যেই খুনি হোক, প্রকৃত খুনিদেরকে যেন অতি তাড়াতাড়ি ধরা হয়। এবং আমাদের পরিবারের, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। প্রশাসনের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের পরিবারের নিরাপত্তাটা আমরা যেন পাই। আমরা এখন নিরাপত্তাহীনতা শুনছিলেন তাদের কথা। তাদের যে দুটো ছেলে ইঞ্জিনিয়ার প্রকৌশলী ছিলেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার কাকন এবং তার ভাই, তাদের যে পরিবারের মধ্যে এখনো শোকের মাতম, তাদের খাওয়া দাওয়া বন্ধ, শোকে পাথর হয়ে গেছেন। ছেলে দুটির দাদির কাছ থেকে একটু শুনবো যে তিনি কি বলছেন, কি চাওয়ার আছে, কি বলার আছে। বাবা গো, আমি কি চাইবো গো বাবা, আমার দুটা নাতি নাই। কত বড় আশা করছিলাম নাতি লিয়া, কত বাগান বানাইছি, বাগান আমি নাতি পাইলাম না। আমাকে কি অবস্থা হইতে পারে আপনারা জানে। আমার দুইটা নাতি এত নৃশংসভাবে কিভাবে হত্যা করলো। এমন করে আহাজারি চলছে 3 দিন ধরে এই পরিবারটিতে। গাজীপুর মহানগরের ভুরুলিয়ার যে লম্বরি বাড়ি, এইটা লম্বরি বাড়ি নামে পরিচিত, এই বাড়িতে 3 দিন ধরে আহাজারি চলছে। তাদের খাওয়া দাওয়া বন্ধ, শোকে পাথর হয়ে গেছে। তাদের সাথে সাথে এই যে এলাকাটা, এই গোটা এলাকায় শোকাবহ পরিবেশে বিরাজ করছে। কোনোভাবেই কেউ সান্ত্বনা দিয়ে তাদের কোনোভাবেই শান্ত করতে পারছে না। তারা বলছেন যে এই ঘটনার তারা কঠোর শাস্তি চান, দ্রুততম সময়ের মধ্যে যে জড়িত সরকার যেন তদন্ত করে গ্রেপ্তার করে আর মরদেহ দুটি যেন এই দেশে আনার ব্যবস্থা করে দেয়, এইটাই তাদের এই মুহূর্তে চাওয়া। এই ছিল আজকের এই পরিবারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ ইকবাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকবাল সরকার। সিলেট নগরীর কদমতলীতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে 63 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের অন্যতম আধুনিক বাস টার্মিনাল 3 বছরের মাথায় জরাজীর্ণ হয়ে গেছে। এর মধ্যে টার্মিনালের মধ্যে বেড়েছে চুরি। নগরবাসী বলছেন, একদিকে টার্মিনালটি যেমন বাঁচানো দরকার, অন্যদিকে শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। সাকিব আহমদ মিঠুর প্রতিবেদন। সিলেটের ঐতিহ্য আসাম গাছের বাড়ি এবং চাঁদনী ঘাটের ঘড়ির আদলে নির্মিত বাংলাদেশের অন্যতম এক আধুনিক বাস টার্মিনাল।
2022 সালে নগরের কদমতলী এলাকায় পুরনো বাস টার্মিনালের জায়গাতেই 8 একর জায়গা জুড়ে প্রায় 63 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই টার্মিনাল। 3 বছর শেষ হওয়ার আগেই আধুনিক বহু সুযোগ সুবিধার এই বাস টার্মিনাল এখন দেখলে মনে হবে পরিত্যক্ত কোনো অবকাঠামো। এখন রাতকে অনেক মানুষ বাইরে থেকে আসে, খালি তো যে শ্রমিক আসে এরকম কিছু না, অনেক যাত্রী আসে, বাইরে তো অনেক লোক আসে, আর সেগুলো নোংরা করিয়া যায় গিয়া, বাইঙ্গা যায় গিয়া, নাট খুললা নেই গিয়ে দায়িত্ব নাই, আমাদের কোনো গার্ড নাই, নাই সিকিউরিটি নাই, ওটাল মানে যে যার যেভাবে অত টাকা সম্পদ নষ্ট করে। আধুনিক এই বাস টার্মিনালে আছে পুরুষ, নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন লোকদের ব্যবহার উপযোগী 6টি টয়লেট। এখানে প্রয়োজনে হুইলচেয়ার নিয়েও টয়লেট ব্যবহার করা যায়। উপরে ওঠার জন্য রয়েছে লিফট এবং খাবারের জন্য রেস্টুরেন্ট ও ফুড কোর্ট। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া যাত্রীর জন্য আলাদা শয্যা ও ব্রেস্ট ফিডিং জোন। তবে সবই যেন এখন শুভঙ্করের ফাঁকে। বাস টার্মিনাল জুড়ে এখন শুধুই অব্যবস্থাপনা। কিছুক্ষণ পরপর শোনা যায় চোরের উপদ্রবের গল্প। এই চেয়ারগুলো ভাঙ্গা, আমরা দিনও বালা তুইয়া যাই, সকালে দিকে ভাঙ্গা। মোবাইল, চশমা, ব্যাগ এগুলি জমা রাখছি। পরে গোসল করে, আমি অসুস্থ মানুষ, হ্যাঁ, পরে আমি গোসল করে দিয়ে যাই, আর কেউ নাই, পরে আমি দাঁড়ায় রয়েছি, কারো করে দিই না, পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় রয়েছি, কোনো খোঁজখবর নেই। সব অব্যবস্থাপনার কথা স্বীকার করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। তিনি জানান, যথাযথভাবে যত্ন না নেয়ায় বাস টার্মিনালটির মান নিচে নেমে গেছে। যেই অবকাঠামোগুলো রয়েছে সেখানে অনেক জায়গায় মরিচা পড়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে অনেক আমরা ইভেন ক্যামেরা পাবলিক যে টয়লেটগুলো আছে সেগুলো আমরা ভিজিট করি, দেখা যায় এগুলো যথাযথভাবে ফ্লাশ করা হয় না, ওইভাবে যত্ন করা হয় না, যার কারণে আমাদের বাস টার্মিনালের মানটা অনেক নিচে চলে আসছে। বর্তমানে এই বাস টার্মিনালে একসাথে 280টি বাস রাখা যায়। তবে এবার নতুন জায়গায় অ্যাকোয়ার করে 1000 বাস রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। সাকিব আহমদ মিঠু, 71 সিলেট। সিলেট বাস টার্মিনালের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমদ মিঠু। মিঠু, শৃঙ্খলা রক্ষায় কেমন পদক্ষেপ আশা করছে নগরবাসী এবং এই নিয়ে প্রশাসনের বক্তব্য কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা সংবাদে শুনছিলেন যে প্রায় 63 কোটি টাকা ব্যয়ে বিশ্বব্যাপী অর্থায়নে বাংলাদেশের বলা যায় যে সবচেয়ে সুন্দর একটি বাস টার্মিনাল নির্মাণ করা হয়েছিল। 2022 সালে এটির উদ্বোধন করা হয়েছিল। তৎকালীন সরকারের কর্মকর্তারা সেটা উদ্বোধন করেছিলেন। কিন্তু যেটা হতাশার বিষয় হচ্ছে যে এই 3 বছর যাওয়ার মানে এখনো পুরোপুরি 3টা বছর এখনো পূর্ণ হয়নি। এই বাস টার্মিনালটার যে জরাজীর্ণ অবস্থা, যার কারণে আসলে এই বাস টার্মিনালটার দিকে যদি এখন কেউ তাকান তাহলে মনে হবে যে কোনো পরিত্যক্ত কোনো অবকাঠামো পড়ে আছে সিলেটের বাস টার্মিনালে। আপনাকে বলে রাখি, যখন বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল যে বাংলাদেশে একটি আধুনিক নানান সুবিধা ছিল এখানে, যেমন প্রতিবন্ধী এবং সুবিধা বঞ্চিত মানুষদের জন্য সুযোগ সুবিধা, লিফট ছিল এবং প্রায় 280টি বাস এখানে রাখার সুযোগ করে দেওয়া হয়েছিল, যার কারণে আসলে বাসের কারণে যে যানজট তৈরি হতো সেটা অনেকটা কমে আসছিল। কিন্তু এখন যে অবস্থা যদি দেখা যায়, ময়লা আবর্জনা এবং যে চেয়ারগুলো বসানো হয়েছিল স্টিলের চেয়ারগুলো, সেগুলো কিন্তু এখন ভেঙে গেছে। মানুষ মনে করছেন আসলে এক ধরনের অবহেলা করা হয়েছিল। এত সুন্দর একটি অবকাঠামো তৈরি করা হয়েছিল যেটা প্রশংসা কুড়িয়েছিল বহু জায়গায়, কিন্তু এটাকে যত্ন করা হয়নি ঠিক মতো। সিলেট সিটি কর্পোরেশনে এটা ইজারা দিয়েছিল এবং মূলত ইজারাদার যারা আছেন এবং সিটি কর্পোরেশন, এই দুই পক্ষ মিলেই কিন্তু মূলত এই বাস টার্মিনালটি রক্ষণাবেক্ষণের কথা ছিল। কিন্তু এখন একে অপরকে দায় দিয়ে আসলে দায় সারার চেষ্টা চলছে আর কি। সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী প্রধান প্রকৌশলী যিনি নূর আজিজুর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যে ইজারাদার যারা বর্তমানে আছেন তারা আসলে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণে আসলে যে বাস টার্মিনালটি যে মানের ছিল সেই মান থেকে আসলে নেমে গেছে। সিলেটের মানুষ আসলে বলছেন যে আসলে যে পরিমাণে আসলে নিরাপত্তার জন্য, পরিষ্কার রাখার জন্য এবং ক্লিন রাখার জন্য সবকিছু যে লোকবল নিয়োগ করার কথা ছিল সেটাও কিন্তু পর্যাপ্ত ছিল না, যার ফলে বাংলাদেশের অন্যতম একটি আধুনিক বাস টার্মিনালটি মাত্র 3 বছরের মাথায় যেটাকে প্রায় 63 কোটি টাকারও বেশি ব্যয় করে বিশ্বব্যাপী অর্থায়নে নির্মাণ করা হয়েছিল সিলেটে,
সেটি আসলে নষ্ট হয়ে গেছে, বলা যায় যে অনেকটা নষ্ট হওয়ার পথে। এই মুহূর্তে যেটা সিটি কর্পোরেশন ভাবছে যে হয়তোবা তারা বলছেন যে ময়লা আবর্জনা এবং বাস টার্মিনালের ভিতরে যে দোকানপাট চলে গেছে সেগুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে কিভাবে ঠিক করা যায়, মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে যেগুলো ময়লা আবর্জনা করা হচ্ছে সেগুলো সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আগের রূপে ফিরিয়ে আনা যায় কিনা, এবং ইজারাদার পরিবর্তন করে আসলে আরেকটু কঠোর হয়ে তাদের প্রতি যারা ইজারা নিবেন তারা যেন ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করেন সেটার প্রতি কঠোরভাবে নজরদারি রেখে আসলে তারা চাচ্ছেন যে আগামীতে যে কার্যক্রমগুলো চালাবেন সেগুলো যেন তারা করতে পারেন। তবে সিলেটের মানুষ মনে করেন এবং যারা যাত্রীরা আছেন তারা মনে করেন যদি দ্রুত সময়ের মধ্যে এই আধুনিক বাস টার্মিনালটি, আপনি জানেন যে বাংলাদেশের যে কয়েকটি বাস টার্মিনাল আছে সেটির থেকে কিন্তু এই বাস টার্মিনালটি সবচেয়ে আধুনিক, এখানে অনেক সুযোগ সুবিধা আছে। ধন্যবাদ মিঠু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট বাস টার্মিনালের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। রাজধানীর যাত্রাবাড়ি পার্কের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় জুয়েল নামে একজন নার্সারি কর্মচারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত 10টায় এই ঘটনার পরপরই আহত কজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এখানে একজনকে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ি পার্কের পাশে বৃক্ষমেলা আয়োজন চলছিল। শুক্রবার আনুমানিক রাত 10টার দিকে সেখানে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় জুয়েল সহ আরও বেশ কয়েকজন আহত হন। হঠাৎ করে প্রচণ্ড রকমের বিকট একটা শব্দ আসলো। আমি আবার একটু স্থান থেকে কাছাকাছি একটু দূরত্বে ছিলাম, উল্টা দিকে গিয়ে তাকিয়েছিলাম। তো হঠাৎ করেই যখন শব্দটা হলো আমি পেছনের দিকে তাকানোর পর দেখলাম গাড়ির ঠিক কাছাকাছি, আমাদের ট্রাকের খুব কাছাকাছি প্রচুর পরিমাণের ধোঁয়া। আমরা গিয়ে দেখছি আমার ভাইরা যে আহত হয়েছে তারা দেখার পর যে অবস্থা একটা ককটেল বিস্ফোরণ করছে, দেখার পর অবস্থা ভালো না, পরে সামনে ট্রিটমেন্ট করছিলাম, এখানে হয় নাই, পরে আমরা ঢাকা মেডিকেল নিয়ে আসছি। এরকম একটা জায়গার ভিতরে এই জঘন্যতম হামলা যারা করেছে, আমরা সূক্ষ্ম তদন্তের মাধ্যমে এই ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের শাস্তির দাবি জানাই। বরিশালের আগৈলঝাড়ায় রোগীকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে গ্রাম্য এক চিকিৎসকের বিরুদ্ধে। একটি পরিবারের অভিযোগ, ওই চিকিৎসকের দেওয়া ওষুধ খেয়ে রোগী ক্রমশ অসুস্থ হয়ে পড়ে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নেয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান ওই রোগীর ভুল চিকিৎসা হয়েছে। এ খবর গ্রামে পৌঁছালে লোকজন গ্রামে ডাক্তারের বাড়ি ঘেরাও করে। এক পর্যায়ে ক্ষমা চান তিনি। স্বপন দাসের তথ্য ছবিতে প্রতিবেদন। বরিশালের আগৈলঝাড়ার আশকর বাজারে দীর্ঘদিন ধরে গ্রাম্য চিকিৎসক পরিচয়ে রোগী দেখেন পলাশ অধিকারী। গত 8ই মে বিকেলে পেটে ব্যথা নিয়ে তার কাছে যান সাব্বির হাওলাদার। এ সময় ওই চিকিৎসক তাকে নানা রকম পরীক্ষা করিয়ে ওষুধ দেন, কিন্তু ওই ওষুধ খেয়ে রোগীর অবস্থা আরও খারাপ হলে ভর্তি করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। 8 থেকে 10 দিন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে 20 মে ওই চিকিৎসকের চেম্বারে গিয়ে তাকে ঘেরাও করে রাখে রোগীর স্বজনরা। ভুক্তভোগী রোগী সাব্বির জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা জানান তাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। খাওয়ার 2 মিনিটের মধ্যে আমার মনে হইতেছে চোখ ফুলে উঠতে আছে। এর মধ্যে হ্যাঁ ফোন দিছে, আব্বু যে আপনার ওষুধ খাইতে চোখ ফুলে উঠছে, মানে চোখ চুলকাইতেছে, বলবে এটা অ্যালার্জি সমস্যা আছে, হয়তো একটা অ্যালার্টল খাইতে কোন ঠিক হয়ে যাবে। আর সাব্বিরের বাবা কথিত চিকিৎসক পলাশের বিচারের দাবি জানান। চিকিৎসা যে ভুল মানে রিঅ্যাকশন করছে, হেয়ার চিকিৎসা করছে বরিশালে। অন্যদিকে তাকে আর বাজারে বসে চিকিৎসা না করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বাজার কমিটির সভাপতি। আমার যারা কমিটি বাজারে আছে সবাই নিয়ে একটা ডিসিশন করবো যে অমুক ডাক্তার এই করতে আছে, এই তো তারপর তার যে ব্যবস্থা আছে এই বাজারে। এদিকে নিজেকে চিকিৎসক বলে দাবি করলেও পলাশ অধিকারী কোনো সার্টিফিকেট দেখাতে পারেনি। শিক্ষাগত যোগ্যতা কি? এইচএসসি পাস করে কোথায়? এইচএসসি পাস করছেন কোথায়? আগলঝাড়া করছি। আগলঝাড়া কোন জায়গা? আগলঝাড়া কিসে? আর সংবাদ প্রচার না করার জন্য পুলিশের এসপি পরিচয়ে অনিক হাসান নামে এক ব্যক্তি ৭১ টিভির সংবাদদাতাকে হুমকি দেন। আমি এসপি অনিক হাসান বলছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমি আপনাকে ফোন করেছি এত রাত্রে, আপনি কি এমনি ফোন করেছি? না, এমনি ফোন করবেন কেন আপনি? তাহলে আপনি নিউজটা করেন। আপনাকে আমি বললাম আপনি নিউজটা করেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। অন্যদিকে এই ঘটনায় পলাশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
পলাশ অধিকারীর বিরুদ্ধে যেহেতু একটা অভিযোগ আসছে, আমরা এটা নিয়ে একটু তদন্ত করব, এরপরে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ঘটনার পর 40,000 টাকা জরিমানা দিয়ে রোগীর পরিবারের কাছে ক্ষমা চান কথিত ওই চিকিৎসক। শারমিন স্বপ্না, ৭১। সাগরে মাছ ধরার ওপর চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। তাই কাজ না থাকায় অলস সময় কাটছে উপকূলের জেলেদের। তবে 1 মাস পেরিয়ে গেলেও এখনও সরকারি খাদ্য সহায়তা পাননি জেলেরা। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, নানা কারণে কিছুটা দেরি হয়েছে, তবে ঈদের আগেই খাদ্য সহায়তা পাবে জেলেরা। আতোয়ার রহমান মনিরের তথ্য, ছবিতে প্রতিবেদন। সাগরে নামতে না পারায় অলস সময় পার করছেন লক্ষ্মীপুরের শত শত জেলে। কেউ কেউ ফিশিং বোট মেরামত করছেন, আবার কেউ জালসহ অন্যান্য সরঞ্জামাদি নিরাপদে সরিয়ে নিচ্ছেন। সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা মেনেই তীরে ফিরে এসেছেন তারা। এখন মাছ ধরতে না পারায় তাদের ঘরে চালও নেই, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। প্রতি বছরই নিষেধাজ্ঞার সময় তারা খাদ্য সহায়তা পান, কিন্তু এবছর নিষেধাজ্ঞার 1 মাস 7 দিন পার হলেও তাদের ঘরে পৌঁছায়নি সরকারি চাল। অভিযান দিচ্ছে, খুব কষ্ট দিন কাটাইতেছি। এখন আমাদের দরকার কিছু বাতা, আমরা পাওয়া দরকার। আমরা চাই সরকার আমাদেরকে কিছু বাতা দেব। এই 58 দিন আমরা কিভাবে কাটাবো, কি করুম আমরা? আমাদের তো চলার কোনো ব্যবস্থা নাই। অধিকাংশ জেলেদের দাবি, জেলে কার্ড থাকা সত্ত্বেও তারা এখনো পায়নি প্রণোদনা। এই অবস্থায় ঈদের আগে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তারা। সব জেলে উপরে থাকবে, তো জেলেদেররা খাবে কি? তাদেরকে সরকার অনেক কিছু বরাদ্দ করে, অনেক কিছু দেয়, কিন্তু তারা এগুলো পাইতেছে না। এখন আমাদের ধরো কোনো কাজকর্ম নাই। এখন আমাদের এই 20টা মানুষের যে আবার জেলেদের আমরা কোনো চাল ফাট পাই না। এখন এই 20টা মানুষের 100 জন লোক আছিল। এখন চলাফেরা কিভাবে কেউ চাইতেছে না। আমরা গরিব মানুষ, নিরীহ মানুষ জলবায়ু ভাত খাই, আমরা কোনো রকম জীবন যেমন চলে, সংসার চলে, আমরা জলবায়ু খাই। অন্তত আমরা বেকারদের হয়ে গেছি। এদিকে জেলা মৎস্য অধিদপ্তর জানায়, ঈদের আগে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছানো হবে জেলেদের। লক্ষ্মীপুর জেলায় আমাদের সমুদ্রগ্রামী জেলে আছে 20,015 জন। আমরা অলরেডি এই 20,015 জনের জন্য প্রথম কিস্তির চালে যে বরাদ্দটা পেয়েছি। আশা করি এটা ঈদের আগে ডেলিভারি শুরু হবে ইনশাআল্লাহ। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে জেলেদের জন্য এবার 1120 টন খাদ্য সহায়তা বরাদ্দ হয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১। দেশ চালাতে কোনো সমস্যা মনে হলে সব রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের শাওঘাট এলাকায় গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি নুরুল হক নূর বলেন, সকল রাজনৈতিক দল সহযোগিতা না করলে অন্তর্বর্তীকালীন সরকার টিকতে পারবে না। তাই দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যদি কোনো সমস্যা মনে করে, তাহলে তার উচিত সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনায় বসা। একই সঙ্গে অভিজ্ঞ ও উপযুক্ত ব্যক্তিদের দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনেরও আহ্বান জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি যদি কোনো সমস্যা বোধ করেন, আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ বোধ করেন, সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন, তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি, সরকার টিকতে পারবে না। চট্টগ্রামে জুলাই ঐক্য নষ্ট করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বিকেলে জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জুলাই ঐক্য চট্টগ্রাম। পরে মিছিলটি নগরীর আন্দরকিল্লা, মমিন রোড, চিরাগি পাহাড়, জামাল খান হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর হয় সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে জুলাই বিরোধী শক্তি। এই স্বাধীন দেশে দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে জুলাই শক্তি প্রয়োজন, আবারও রাজপথে নামবে বলে জানান তারা। এ সময় তারা জুলাই ঘোষণাপত্র দ্রুত সময়ের মধ্যে দেওয়ার দাবি জানায়। চলাচলের একমাত্র কাঠের ব্রিজটি সংস্কার না হওয়ায় নেত্রকোনার পূর্ব ধলায় দুর্ভোগে পড়েছে অন্তত 10,000 মানুষ। এলাকাবাসী জানায়, 2 বছর আগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মগরা নদীর উপর কাঠের ব্রিজটি নির্মাণ করা হলেও সবশেষ বন্যায় তা ভেঙে যায়। এতে যাতায়াতের দুর্ভোগ বেড়েছে, আবার কৃষকও পণ্যের দাম পাচ্ছেন না। এদিকে জেলা প্রশাসক দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন। মির্জা হৃদয় সাগরের তথ্য, ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড়া, নারান্দিয়া ও সদর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা মগরা নদীতে শুকনো সময় পানি না থাকলেও বর্ষা ও বন্যার সময় পানিতে ভরে ওঠে নদীটি।
আর তাই যাতায়াতের সুবিধার জন্য দীর্ঘদিন একটি ব্রিজের দাবি করছিলেন এলাকার মানুষ। তবে সেটি পূরণ না হওয়ায় এলাকার লোকজন নিজেদের উদ্যোগে নির্মাণ করেন একটি কাঠের ব্রিজ। কিন্তু 2024 সালের নভেম্বরে আকস্মিক বন্যায় ভেঙে যায় ব্রিজটি। সকালে আমরা মাদ্রাসা যাই, যে ভিজে যাওয়ার লাগে মাদ্রাসা যাইতে পারছি না, মাদ্রাসা যাইতে কষ্ট হয়েছে, চূড়াতে ঘুরে যাওয়ার লাগছে। যে সময় নদী ভরে এই সময় অনেক স্রোত থাকে, বাচ্চাগুলো যদি পড়ে যায়। স্থানীয়রা জানান ব্রিজটি ভেঙে গেলেও তা সংস্কারে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণে শিমুলকান্দি, সাতকোণ, শালদিঘা, বহেরাখান্দা সহ আশপাশের অন্তত 10,000 মানুষ ভোগান্তিতে পড়েছেন। ধান আমরা নিয়ে যাচ্ছি দিক দিয়া, আপনার সাকুরা ভাঙ্গা আর বীজের খুব প্রয়োজন। এই রাস্তার ফেসিলিটিটা ভালো থাকলে স্কুলগামী ছাত্রছাত্রী আরও বৃদ্ধি পাইত। এদিকে এলাকার জনপ্রতিনিধিরা জানান স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য বারবার আবেদন করেও ফল পাননি তারা। ব্রিজের লাগে আমরা পার করে নিতে পারি না, 800-900 টাকা এমন আমরা বেতন লাগে, বাজারও নিলে 1200 টাকা এমন বেচতে পারি। যদি ব্রিজটা হইতো তাহলে আমাদের ক্যারিং কম লাগতো, গৃহস্থ ন্যায্য মূল্য টাকা পাইতো। এমপি মন্ত্রীদের কাছে আমি এটার দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনো সফলতা আমি এই পর্যন্ত পাই নাই। তবে জেলা প্রশাসক জানান বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট মেরামত কাজ শুরু হয়েছে, পাশাপাশি একটি স্থায়ী ব্রিজ নির্মাণেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা সরকারের কাছে প্রতিবেদন পাঠিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা কিন্তু এই এলাকার জনগণের চাহিদার ভিত্তিতে একটি ব্রিজ যাতে নির্মিত হয় সেজন্য কিন্তু আমরা তালিকা করে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। 2023 সালে প্রায় 1.5 লাখ টাকা ব্যয়ে কয়েকটি গ্রামের বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেন এই কাঠের ব্রিজ। শারমিন স্বপ্না, 71। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্রীনিবাসের নাম পরিবর্তন হয়েছে। পাবনার মেয়ে ও বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের নামে করা ছাত্রীনিবাসের নাম বদল করায় চলছে বিতর্কের ঝড়। ক্ষোভ প্রকাশ করে কলেজের শিক্ষার্থী, স্থানীয় সংস্কৃতি ও গণমাধ্যম কর্মীরা নাম পুনর্বহালের দাবি তুলেছেন। মুস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন ওরফে পাবনার ভূমিকন্যা রমা দাশগুপ্ত, তাকে স্মরণীয় করতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের 3টি ছাত্রীনিবাসের একটির নাম রাখা হয়েছিল সুচিত্রা সেনের নামে। 2022 সালে দেওয়া সেই নাম হঠাৎই বদলে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই নাম বদলের পরই বিতর্কের ঝড় উঠেছে দেশে ও বিদেশে। প্রতিবাদ এসেছে শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী ও গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও। মহানায়িকা সুচিত্রা সেনের নামে হলের ছাত্রীনিবাসের নাম বহাল রাখার দাবি তুলেছেন তারা। আপনার কীর্তি সন্তান সুচিত্রা সেনের নামে হল ছিল, এটা আমাদের গর্বের বিষয়। আমরা প্রাউডলি বলতাম যে সুচিত্রা সেন হল আছে আমাদের সুচিত্রা সেন ছিল। সুচিত্রা সেনের নামটা পরিবর্তন করা হয়েছে, এটা আমাদের আসলে খারাপ লাগে। সবসময় এটা সুচিত্রা সেনই দেখে আসছে, হঠাৎ করে পরিবর্তন দেখছি, কিন্তু আমার মতে এটা হচ্ছে সুচিত্রা সেনের নামটা না পরিবর্তন করলেও হতো। আমরা মনে করি যে এডওয়ার্ড কলেজ কর্তৃপক্ষ সুচিত্রা সেনের নাম বাদ দিয়ে একটা কন্ট্রাডিকশনে ফেলে দিয়েছে। এই নাম মুছে পাবনাকে অসম্মানিত করা হয়েছে জানিয়ে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও সুচিত্রা সেন চলচ্চিত্র পরিষদের নেতারা জানান, মহানায়িকার পৈতৃক বাড়ি দখলেরও চেষ্টা চলছে। আমরা যে আন্দোলন করে একটা জায়গায় পেয়েছি, আমরা কিন্তু আন্দোলন করেছি দলমত নির্বিশেষে। সেখানে বিএনপি ছিল না, সেখানে জাতীয়বাদী ছিল না, সেখানে জামাত ছিল না। আমরা সকল সাংস্কৃতিক কর্মী, সকল নাগরিক সমাজ আন্দোলনটি করছি। এটা একক ক্রেডিট ব্যাপক মনোভাব কারণে, কিন্তু শুধু সকলের বাঙালিরই আমার পাবনার জায়গাটা আঘাত না দিলে আমাদের ভালো লাগবে। উনি পাবনা বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত একজন অভিনেত্রী, বিশ্ববিখ্যাত, এবং এই যে নাম পরিবর্তন করা হলো, ওনার খ্যাতির তাতে কিছু যাবে আসবে না, কিন্তু আমাদের পাবনার বিশাল লস। কলেজের অধ্যক্ষের দাবি, তৎকালীন একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে ছাত্রীনিবাসের নাম সুচিত্রা সেনের নামে হয়েছে, যার প্রতিবাদ তখনই হয়েছে। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটি, কোথাও কোনো ছাত্রাবাস বা ছাত্রীনিবাসের নাম কোনো নায়িকার নামে আছে এই তথ্য আমাদের কাছে নাই। এবার যখন 2টা হলের নাম পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়, তখন একাডেমিক কাউন্সিলে তীব্রভাবে প্রতিবাদ আসে যে একই সাথে আমরা সুচিত্রা সেন হলের নাম পরিবর্তন চাই। 1931 সালের 6 এপ্রিল পাবনায় জন্ম নেন সুচিত্রা সেন। পাবনার গোপালপুর মহল্লার হেমসাগর লেনের পৈতৃক বাড়িতেই তিনি তার শৈশব ও কৈশোর কাটিয়েছেন। হাসান আহমেদ, 71।
25শে মে বাংলা 11ই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জয়ন্তী উৎসব রাঙিয়ে তুলতে ব্যস্ত ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থী সহ শিক্ষকরা বলছেন, নতুন প্রজন্মের কাছে নজরুলকে ছড়িয়ে দিতে প্রাণের তাগিদেই তারা উৎসবে মেতে উঠেছেন। এদিকে এই উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রশাসনের উদ্যোগে 3 দিনের অনুষ্ঠান আয়োজন হয়েছে। তবে কবির জয়ন্তী জাতীয়ভাবে উদযাপন না হওয়ায় ক্ষুব্ধ এখানকার মানুষ। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। দুখুমিয়া দাঁড়িয়ে আছেন ভাস্কর্য হয়ে। ময়মনসিংহের ত্রিশালে তার বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালের নামাপাড়া গ্রামের শুকনি বিল পাড়ের বটগাছের পাশে গড়ে ওঠা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। আর সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রস্তুতি চলছে গান ও নাটকের, বিদ্রোহী কবির জয়ন্তী উদযাপনের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 2 দিনের আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। আয়োজনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM ফায়েজ। আমরা যাতে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সকলের কাছে উপস্থাপন করতে পারি। কোরাস গান থাকছে, নৃত্য থাকছে, এছাড়া আবৃত্তি থাকছে, বিভিন্ন রকমের রিহার্সাল করছে। তাদের দেখা যায় যে খুবই টাইট শিডিউল থাকে এই সময়টাতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, প্রাণের তাগিদেই সবাই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছেন। যখন ভাবি যে এই জায়গায় যে একটা বট গাছ আছে, এখানে কবি নজরুল বসে বাঁশি বাজাতেন, বা নজরুল নামে মিউজিয়াম আছে, এখানে নজরুল নিজে বাস করতেন, ওই জায়গাগুলোতে গেলে অন্যরকম একটা উপলব্ধি কাজ করে। ভারতের আসানসোলের রুটির দোকান থেকে কাজী নজরুলকে ময়মনসিংহের ত্রিশালের কাজের শিমলা গ্রামের নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন দারোগা রফিজুল্লাহ। দারোগা বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে ত্রিশাল দরিরামপুর একাডেমি স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি করে দেন কবিকে। তার স্মৃতি বিজড়িত সেই দারোগা বাড়ি ও বিচুতিয়া ব্যাপারী বাড়িতে 2009 সালে নির্মাণ হয় নজরুল স্মৃতি কেন্দ্র। অযত্ন আর অবহেলার ছাপ পড়েছে সবখানে। হতাশ দারোগা রফিজুল্লাহ ও বিচুতিয়া ব্যাপারী বাড়ির বংশধররা। যেখানে কবির মূল শিখর রয়ে গেছে, আমরা সেই জয়ন্তীতে এসে আমরা কিছুই দেখতে পারি না। অন্য বছর যেভাবে আমি নজরুল স্মৃতি কেন্দ্রে ঘষা মাজা হইতো, গাছের গোড়া চুনা দেওয়া হইতো এবং আশেপাশে পয় পরিষ্কার করা হইতো, সেই রকম এবার কিছুই দেখা যাচ্ছে না। সকল মতামত এখানে আমরা ব্যক্ত করি, সেই মতামতের উপর নির্ভর করে পরবর্তীতে এই নজরুল জয়ন্তীর যে সমস্ত কর্মকাণ্ড সবকিছু হয়, কিন্তু এই বছর ওইরকম কোনো কিছুই হয় নাই। প্রশাসনের উদ্যোগে 3 দিনের অনুষ্ঠানের আয়োজন থাকলেও ত্রিশালে জাতীয়ভাবে উদযাপন না করায় ক্ষুব্ধ ও হতাশ এখানকার মানুষ। জাতীয় পর্যায়ে ত্রিশালে উৎসব না হলেও প্রশাসনের উৎসব আয়োজনের চেষ্টার কোনো ত্রুটি নেই বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সারা জেলার যারা নজরুল প্রেমী আছেন, যারা নজরুলের বিভিন্ন সঙ্গীত সহ কবিতা এসব যারা চর্চা করেন, তারা সবাই এখানে আমন্ত্রিত থাকবেন, তারা পরিবেশন করবেন। পাশাপাশি আমরা জাতীয় পর্যায়ে থেকেও, ঢাকা থেকেও আমাদের কয়েকজন শিল্পী এখানে অংশগ্রহণ করবেন। ত্রিশাল দরিরামপুর একাডেমি মাঠে 25শে মে রোববার শুরু হওয়া 3 দিনের নজরুল জয়ন্তীর উৎসব শেষ হবে 27শে মে মঙ্গলবার। নজরুল জয়ন্তী উপলক্ষে একাডেমি মাঠে বসছে নজরুল মেলা। রোববার বিকাল 3টায় জয়ন্তী উদ্বোধনের পরে খুলে দেওয়া হবে মেলা। হাসান আহমেদ, 71। ঈদের রান্নায় অপরিহার্য বিভিন্ন গরম মশলার দাম ক্রমাগত বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। ভালো মানের এলাচ বিক্রি হচ্ছে প্রায় 6000 টাকা কেজি। দাম বেড়েছে দারুচিনি, কালোজিরা ও লবঙ্গের। জিরার দাম দীর্ঘদিন থেকে 6 থেকে 900 টাকায় থেমে আছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দেশে মশলার চাহিদার প্রায় পুরোটাই আমদানি নির্ভর, তাই বিশ্ববাজারের দাম বাড়লে আর কিছু করার থাকে না। সহকর্মীদের তথ্য, ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদ আসার আগেই কুমিল্লার বাজারে চড়েছে মশলার দাম। বিশেষ করে এলাচের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। সপ্তাহের ব্যবধানে এলাচের দাম কেজিতে 500 থেকে 800 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 6 থেকে 7000 টাকায়। বিক্রেতারা বলছেন, কোরবানি এলে সাধারণ মশলা পণ্যের চাহিদা বাড়ে দামও। এছাড়া বেড়েছে চাল, ডাল, মাছ, মাংসের দাম। ক্রেতারা বলছেন, বাড়তি দামেই এক প্রকার অসহায় হয়ে কিনতে হচ্ছে। দারচিনির দামটা একটু বেশি 600 চলতেছে, কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে দারচিনি এলাচটা একটু বেশি হয়ে যায়, কারণ প্রতিদিনই ফ্যামিলিতে লাগে দারচিনি বা এলাচ। মশলার ভিতরে শুধু এলাচটার দাম একটু বেশি, আনলে অন্য মোটামুটি সবকিছু মোটামুটি স্বাভাবিক আছে, আয় তার ভিতরে আছে। এদিকে বরিশালের বাজারে কেবল এলাচের দাম বেড়েছে প্রকারভেদে প্রায় 1000 টাকা। এছাড়া প্রতি কেজি জিরা 650 টাকা, দারুচিনি 520 টাকা, লবঙ্গ 1500 টাকা, জায়ফল 800 টাকায় বিক্রি হচ্ছে। কোরবানির জন্য মশলা নেওয়ার জন্য আসছিলাম মূলত। আমাদের বেশিরভাগ মশলা আসে ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম, তারপর হচ্ছে আপনার আমেরিকান,
আর কোরবানি উপলক্ষে আপাতত আপনার কোনো দাম বাড়েনি, আগেও যেমন আছে এখনো তেমন আছে। ভালো এলাচ 5200 টাকা আর নর্মালটা হইলে গিয়ে 4500 টাকা। হ্যাঁ, আর জিরা আছে ভালোটা 650 টাকা, নর্মালটা 600 টাকা। তবে মশলার বাজার নিয়ে ভিন্ন চিত্র যশোরে সব ধরনের মশলার দাম কমেছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। ব্যবসায়ীরা বলছেন মশলা সরবরাহ বেশি থাকায় ভোক্তারা স্বস্তিতে রয়েছেন। যশোরে ভারতের জিরা প্রতি কেজি 620 টাকায় ও সিরিয়ার জিরা 900 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এলাচ 4500, লবঙ্গ 1300, দারুচিনি 500 ও গোলমরিচ 1000 টাকায় বিক্রি হচ্ছে। ধরুন 1 মাস আগে যা দাম ছিল এখনো সেইভাবে, বরঞ্চ একটু কমেছে এলাচের দাম। আপনার জিরে আগে 1 মাস আগে যা ছিল ইন্ডিয়ান জিরে এখনো তাই আছে, আরো 10 টাকা কম, মনে করেন কেজিতে 10 টাকা কম। মানিকগঞ্জের বাজারে মশলার পর্যাপ্ত সরবরাহ থাকায় এলাচ ও গোলমরিচ ছাড়া বেশিরভাগ মশলার দাম স্থিতিশীল রয়েছে বলে জানান বিক্রেতারা। সেখানে দারুচিনি 600 টাকা, লবঙ্গ 1600 থেকে 1800 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনার এলাচে বাড়ছে প্রায় পার কেজিতে 200 টাকা, আর জিরে বাড়ছে পার কেজিতে 10 টাকা। জিরা কেজিতে আজকে 15 টাকা কমছে, কালকের থেকে আজকে 15 টাকা কম। এলাচির দাম বাড়তি, দারচিনি ঠিকই আছে। ঈদ সামনে রেখে বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। হাসিবা আলী বর্ণা, 71। ঈদুল আজহা সামনে রেখে রংপুর বিভাগে প্রায় 19,80,000 গবাদি পশু প্রস্তুত করেছেন খামারি ও গৃহস্থরা। এসব পশুর বিপরীতে বিভাগে কোরবানি পশুর চাহিদা প্রায় 14,12,000। এতে চাহিদার তুলনায় প্রায় 5,68,000 কোরবানি পশু বেশি রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে ভারত থেকে গরু আসা বন্ধ না হলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে বলে জানান খামারিরা। শাহ বাইজিদ আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। এরই মধ্যে কোরবানির জন্য প্রস্তুত হয়েছে বহু পশু। খামারিদের আশা এবার তারা ভালো দাম পাবেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে এবারের ঈদে রংপুর বিভাগের 8 জেলায় 14,12,000-এর বেশি কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে বিভাগের 1,97,414 জন ছোট বড় খামারির মাধ্যমে 19,80,390টি গরু, মহিষ, ছাগল, উট, দুম্বা ও ভেড়াসহ কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারি ও গৃহস্থরা, যা এই বিভাগের মোট চাহিদার চেয়ে প্রায় 5,68,000-এর বেশি। খামারের গরুগুলাকে মোটামুটি আমাদের নিজস্ব উৎপাদিত ঘাস, নিজস্ব উৎপাদিত সাইলেজ এবং মিক্সচার খাদ্য নিজেরাই উৎপাদন করি। এটা দিয়ে আমরা গরুকে লালন পালন করতেছি। যেহেতু নিউট্রিশন সম্পর্কে আমার একটু ধারণা আছে, সেহেতু আমি চর্বি জাতীয় কোনো খাবার গরুকে খাওয়াই না, যার ফলে আমার গরুতে বাড়তি কোনো চর্বি থাকে না। সকালবেলা দানাদার খাবার দুপুরবেলাও দেই, বিকেলবেলা দেই। আবার সকালবেলা সাইলেজ চলে, আবার বিকেলবেলা ঘাসটা চলে, আবার বিকেলবেলা সাইলেজ চলে। খামারিরা বলছেন বর্তমানে গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশুপালনের খরচ বেড়েছে। এই অবস্থায় বর্ডার দিয়ে গরু চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের খামারিরা। এই সম্পদকে যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই বাইরের গরু ঢোকা বন্ধ করতে হবে। আর পাশাপাশি এখানে আমরা কিন্তু দেখতেছি যে খামার প্রতিপালনের জন্য যে খাদ্যের প্রয়োজন, সে খাদ্যের মূল্য কিন্তু উত্তরোত্তর দাম বাড়তেছে। কাস্টমার থেকে শুরু করে যারা আমাদের এখানে আসতেছে তাদেরকে সুন্দরভাবে একটা সার্ভিস যেন দিতে পারি, সেই চেষ্টাই আমরা করতেছি। গোসল দেওয়ার পর যাতে গরুটা যাতে সৌন্দর্য থাকে, কোনো রোগ ব্যাধি না হয়, পয় পরিষ্কারটা আমরা বেশি রাখি, তার কারণে আমার গরুগুলো খুব সৌন্দর্য। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে ক্রেতাদের সুবিধার জন্য বিভাগের 8 জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে মোট 295টি হাটে কোরবানির পশু কেনাবেচার ব্যবস্থা করা হবে। এসব হাটে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দেশের বাউন্ডারি অর্থাৎ ইন্ডিয়া থেকে যেন কোনো প্রকার গবাদি পশু বাংলাদেশ ঢুকতে না পারে, এই জন্য বিজিবি তাদের রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিল, তারা সার্বক্ষণিকভাবে সতর্ক আছে। সুতরাং নিঃসন্দেহে আমার খামারিরা গরু লালন পালন করলে কোরবানিতে উচ্চ দাম বিক্রি করতে পারবেন। এদিকে কোরবানির পশুর হাটগুলোতে দালালদের দৌরাত্ম্য দমন ও চুরি ছিনতাই ঠেকাতে নিয়মিত তদারকি সহ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্দুল আল মামুন, 71।
বহির্বিভাগে প্রতিদিন 500 রোগীকে সেবা দিতে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগ। এখন থেকে রেলের কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি এই হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন সাধারণ মানুষ। তবে এখনও কিছু ডাক্তার এবং ওষুধের ঘাটতি থাকলেও দ্রুত তা পূরণের জন্য চেষ্টা করা হয় বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। সম্প্রতি চট্টগ্রাম রেলওয়ের হাসপাতালটি জেনারেল হাসপাতাল হিসেবে পুনর্গঠিত হয়েছে। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সিআরবি এলাকায় চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল দীর্ঘদিন রেলওয়ে কর্মী ও তাদের পরিবারের চিকিৎসা সেবা দেয়। সম্প্রতি এই হাসপাতালটি সরকারি জেনারেল হাসপাতালে রূপান্তরিত হয়েছে। এতে করে হাসপাতালের বহির্বিভাগ এখন সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। 5 টাকায় টিকিট কিনে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও পাচ্ছেন তারা। চিকিৎসা সেবা নিতে আসা লোকজন বলছেন স্বল্প খরচে চিকিৎসা সেবা পেয়ে তারা খুশি, তবে সব ধরনের ওষুধ পাওয়া যাচ্ছে না। এখন জেনারেল সুবিধাটা পাচ্ছে, আমরা পাচ্ছি সুবিধাটা 5 টাকা টিকিট দিয়ে আমরা ওষুধও পাচ্ছি। মনে করেন এই মেডিকেলটা কাছে, আমরা আসা যাওয়াটা একটু সুবিধা বেশি। আউটডোরের সেবাটা মোটামুটি ভালো, এই তো 2 দিন থেকে আরম্ভ হয়েছে, তো এটা মোটামুটি ভালো আছে। হাসপাতালের কর্মচারীরা বলছেন প্রতিদিনই চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের আপনার এখানে আমরা রেল এবং জেনারেল দুটোটাকে ওষুধ দেওয়া হচ্ছে। জেনারেল হওয়াতে রোগীর চাপও অনেক বেড়েছে, তো তার সাথে সাথে আমাদের যে আধুনিক ল্যাব, এখন মেশিনগুলো সব অত্যাধুনিক, সব অটোমেটেড মেশিন। আর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা জানান এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডাক্তার ও নার্স বাদে কোনো ধরনের সাপোর্টিং স্টাফ দেয়া হয়নি, তবে ডাক্তার ও ওষুধের ঘাটতি দ্রুতই পূরণ হবে। অর্থোপেডিক্স বা মেডিসিন একজনে আসলে হয় না, মেডিসিন 2 জন বা 3 জন। মেডিকেল অফিসারও এখনো মানে সবাই আসেনি, মেডিকেল অফিসারও একটু কম আছে না। এদিকে সিভিল সার্জন জানান সব সুযোগ সুবিধাই ধীরে ধীরে কার্যকর করা হবে। এরই মধ্যে 19 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও 6 জন নার্সকে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 14 মে অফিসিয়াল আমরা আউটডোর সার্ভিস চালু করেছি। পরবর্তীতে আমরা ধীরে ধীরে ইনডোর সেবা দিতে পারি, সেজন্য আমরা সেদিকে অগ্রসর হচ্ছে। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের এই রূপান্তর নগরীর স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে আরও উন্নত ও সহজলভ্য করে তুলবে বলে আশা নগরবাসীর। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। কুষ্টিয়ায় ভেড়ামারা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভেড়ামারা পৌর বিএনপির আয়োজনে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড। সম্মেলনে বক্তারা বলেন দেশের প্রয়োজনে সবাইকে এক হয়ে থাকতে হবে। পরে আবু দাউদকে সভাপতি, শফিকুল ইসলাম ডাবলুকে সাধারণ সম্পাদক ও মনিরুল ইসলাম খানকে সিনিয়র সহ সভাপতি করে ভেড়ামারা পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের বার্ষিক পাঠ সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 4 জনকে সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের মণিসিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এই সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবির। এ সময় তিনি শিক্ষায় অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিন, কবিতায় কবি আবুল বাশার, গানে বাউল আরো জালি, যাত্রাপালায় জাহেদ আলী মংলার হাতে তুলে সম্মাননা দেন। পরে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। আর শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শিশুদের অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক ও মানবিক বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে 73 বছরে পা রাখল দেশের প্রাচীনতম শিশু কিশোর সংগঠন খেলাঘর আসর। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভ মিলনায়তনে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। ওরা শিশু, ওদের চোখে মুখে মানুষ হওয়ার প্রত্যয়। শান্তির পায়রা হয়ে এই শিশুরাই গড়তে চায় আগামীর সুন্দর বাংলাদেশ। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে শিশুরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে মানবিকতার বার্তা ছড়িয়ে দেয় গানে গানে। অনুষ্ঠানে অতিথিরা বলেন আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার পাশাপাশি সচেতন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা ভীষণ জরুরি। খেলাঘর সেই চেতনায় কাজ করে চলেছে। আমরা চাই যে শিশুরা তাদের প্রতিভা বিকাশ হোক, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা আজকে 56 জন
প্রতিযোগীকে পুরস্কার দিয়েছি, কিন্তু আমাদের অংশগ্রহণ করেছে প্রায় 300 শিশু কিশোর। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য শিশুদের মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করা এবং তাদের মধ্যে সেই বার্তাটি পৌঁছে দেওয়া যেন আমরা বড় হয়ে দেশকে ভালোবাসতে পারি। আশা করি আমাদের শিশুরা বিজ্ঞান মনস্ক হবে এবং অসাম্প্রদায়িক চেতনায় বড় হবে। এই সমস্ত ইস্যু যেন আমাদের প্রত্যেকটা শিশু কিশোরের মাধ্যমে আমরা যেন এই বীজটা বপন করতে পারি খেলাঘরের মাধ্যমে। শিশু কিশোরদের আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশনার মাধ্যমে মুখর ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। আমি খেলাঘর করি এবং আমার খেলাঘর খুব ভালো লাগে। আমি দেশকে খুব ভালোবাসি, খেলাঘর আমাকে এইটাই শেখালো। আমি খেলাঘরকে খুবই ভালোবাসি, আমি খেলাঘরের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে পরীক্ষার উপরে এত প্রেশারাইজ হয়ে গেছি, তার সাথে যে খেলাঘর আমাদের শিশুদের জন্য এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করে প্রত্যেক বছর প্রত্যেকবার, এটি আসলে আমাদের শিশুদের জন্য খুবই উপযোগী। এই উৎসব শুধু একটি উৎসব নয়, এটি আমাদের উন্নত জীবন গড়ার একটি প্রথম ধাপ। 1952 সালে যাত্রা শুরু করেছিল জাতীয় শিশু সংগঠন খেলাঘর। সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সংগঠনটি দেশের শত শত শাখার মাধ্যমে শিশু কিশোরদের মানসিক বিকাশে এখনো সক্রিয়ভাবে কাজ করে চলেছে। মনে করো যেন বিদেশ ঘুরে। সুমনা সুমি, 71, ঢাকা। কুমিল্লায় বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে জয় পেয়েছে মোহামেডান দল। শুক্রবার বিকেলে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান বনাম ব্রাদার্স ইউনিয়নের খেলা হয়। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষে 3-3 গোলে ড্র করে মাঠ ছাড়েন তারা। পরে পয়েন্টে এগিয়ে থাকায় মোহামেডানকে বিজয়ী ঘোষণা করা হয়। 19 বছর পর জয় পায় তারা। দর্শক, চলছে দেশ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।